অবৈধ সংযোগ যে কত এটা তিতাস নিজেও জানে না, যাতে কতগুলো অবৈধ সংযোগ আছে, কিন্তু আমাদের কতটুকু গ্যাস আছে এটা কি আমরা জানি? সরকারও জানে না। তো সরকারকে তো এটা জানতে হবে যে আপনি ধারণা করলেন যে এখানে গ্যাস আছে, তো ড্রিলিং করে দেখলেন যে আপনার এখানে গ্যাস নেই, তো সরকারের তো অর্থ অপচয় হচ্ছে, এটা মাথায় নিয়ে কিন্তু এই কাজটা করতে হবে। বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগ কেন করবে? যদি আপনি বিদ্যুৎ গ্যাস ঠিকমতো না দিতে পারেন, তাহলে তারা বিনিয়োগ তো দেশের ব্যবসায়ীরা তো লসে আছে তারা বলছে, কারণ আপনি তো বিদ্যুৎ উৎপাদন করতে পারছেন সূর্যের আলো দিয়ে, তো সূর্যের আলো তো আপনাকে কিনে নিতে হচ্ছে না। সরকারের নীতির দিক থেকে ঠিক রাখতে হবে। আপনার আইন, আপনি আইন তৈরি করলেন এবং সেই আইনের প্রয়োগ হলো না, তাহলে কিন্তু হবে না। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। 20 বছর পর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে বিএনপি। বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ খাত এই সরকারের চ্যালেঞ্জগুলোর মধ্যে অন্যতম। দর্শক, এই খাতের চ্যালেঞ্জ এবং সম্ভাবনা নিয়ে আজ আমরা কথা বলবো, এবং আলোচনার জন্য আমাদের সঙ্গে আজ স্টুডিওতে উপস্থিত আছেন জাগো নিউজের স্টাফ রিপোর্টার নাহিদ সাব্বির। চলে যাচ্ছি তার কাছে। নাহিদ, স্বাগত আপনাকে। কেমন আছেন? ধন্যবাদ, ভালো আছি। যেমনটি আমি বলছিলাম যে বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ নিয়ে কথা বলবো, কিন্তু এর আগে আসলে আমি জানতে চাইবো যে আমাদের এই গ্যাস সংকট আসলে কবে দূর হবে? আমরা প্রতিনিয়ত এমন অনেক গল্প শুনি, কিন্তু প্রতিকার আসলে আমরা দেখতে পাই না। নতুন এই সরকারি ভোগান্তি কতটা মেটাবে বলে আপনি মনে করেন? জি, আপনাকে ধন্যবাদ। আপনি খুব দারুণ একটা প্রশ্ন করেছেন। যেহেতু আমরা কয়েকদিন আগে নির্বাচনের একটা সময় পার করলাম, দেখবেন যে প্রার্থীরা বিশেষ করে ঢাকায় তো নির্বাচনের প্রচার প্রচারণা গণমাধ্যমে কাভার করে বেশি। তো ঢাকার প্রার্থীরা যখন বিভিন্ন জায়গায় ভোট চাইতে গিয়েছে, তো ভোটাররা প্রার্থীদের কাছে বেশি যে সমস্যার কথা বলেছে যে আমাদের গ্যাস নাই, আমাদেরকে গ্যাস দিতে হবে, আমরা রান্না করতে পারি না, বিশেষ করে মহিলারা বা অন্যান্য যারা আছেন তার। এখন প্রশ্নটা হলো যে আমরা গ্যাস পাই না কেন, বা আমাদের এই সংকটটা কেন? এখন ঢাকা শহরে যেই আপনার গ্যাসগুলো আছে, গ্যাস সাপ্লাই দেওয়া হয় তিতাস বাসাবাড়িতে, এখন বাসাবাড়িতে সংযোগ বন্ধ। আর 2 নম্বর হলো সিলিন্ডারের নিয়ে অনেক বড় এক কাহিনী হয়ে গেছে মাঝে। আপনার 1400 টাকা সিলিন্ডার 2500 3000 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে, এটা অন্য ইস্যু, এ নিয়েও বিস্তারিত আলোচনার আলাদা পর্ব করা লাগবে আলোচনা করতে গেলে। এখন প্রশ্ন হলো যে লাইনের যে গ্যাস, তিতাসের যে পাইপলাইনের মাধ্যমে বাসাবাড়িতে যে গ্যাসের সংযোগ, এই গ্যাস আমরা কেন পাই না? এই গ্যাসের সংকট কেন? এখন গ্যাস আপনার তো কয়েক জায়গায় ভাগ করে দেওয়া হয়, যেমন বাসাবাড়িতে একটা সংযোগে গ্যাস দেওয়া হয়, আবার আপনার দেওয়া হয় শিল্প কারখানায়, আবার আমরা যে বিদ্যুৎ ব্যবহার করি এই বিদ্যুৎ উৎপাদনের জন্য গ্যাস ব্যবহার করা হয়। এখন বাসাবাড়িতে ঢাকা শহরে যে গ্যাসের যে চাহিদা, সেই চাহিদা আপনার 60 মিলিয়ন ঘনফুট প্রতিদিনে। তিতাসের যে চাহিদা, যে ঢাকা শহরে যে পরিমাণ গ্রাহক আছে, 60 মিলিয়ন ঘনফুট গ্যাস হলেই তিতাস তার যে গ্রাহকরা আছে সব গ্রাহকের চাহিদা পূরণ করতে পারে। এখন বিষয় হলো যে তাহলে গ্রাহক যারা আছেন ঢাকা শহরে বা আশেপাশে, তারা কেন গ্যাস পাচ্ছে না? এখন এইখানে যে সমস্যাটা দেখা যাচ্ছে, অবৈধ সংযোগ এবং লাইনের যে লিকেজ, যার কারণে আপনার ধরেন যে 10,000 গ্রাহকের জন্য বা 20,000 গ্রাহকের জন্য 60 মিলিয়ন ঘনফুট গ্যাস বরাদ্দ আছে। তো তিতাসের তো একটা, বা যারা গ্যাস সাপ্লাই দিচ্ছে তাদের তো একটা ধারণা আছে যে আমার এই গ্রাহকদের জন্য 60 মিলিয়ন গ্যাস হলে এনাফ, আমার আর গ্যাসের দরকার নেই, তারা তাদের চাহিদা পূরণ করতে পারবে। কিন্তু এই গ্যাস যে অবৈধ সংযোগের কারণে, অবৈধ সংযোগ যে কত এটা তিতাস নিজেও জানে না, যাতে কতগুলো অবৈধ সংযোগ আছে। দেখবেন যে একটা বিল্ডিং এ আসলে গ্যাসের ভাড়া দিচ্ছে বা বিল দিচ্ছে 2টা চুলা ব্যবহারের অনুমতি আছে, কিন্তু ওইখানে 5 জন ব্যবহার করতেছে, তো 5 জনের বিল তো দিচ্ছে না, ওটা তো হিসাবের বাইরে। তো গ্যাস সংকট হবে, আসতেছে 2 জনের জন্য, কিন্তু ব্যবহার করতেছে 5 জন বা 6 জন। এক বাড়ির সংযোগ নিয়ে পাইপলাইনের মাধ্যমে বা ওই আপনার চুরি করা সংযোগ দিয়ে আবার অন্য জায়গায় লাইন তৈরি করা হচ্ছে, যার কারণে গ্যাসটা সংযোগ, এই সংকটটা তৈরি হচ্ছে আমাদের এই ঢাকা শহরের। মূল কারণ এইটা, ঢাকার এই সংকটের জন্য। আরেকটা যে পরিমাণ চাহিদা আছে, সেই চাহিদা অনেক সময় মেটানো সম্ভব হচ্ছে না এই কারণে যে আমাদের দেশের দৈনন্দিন যেই খাতগুলোর কথা আমি বললাম, যে শিল্প খাতে গ্যাসের প্রয়োজন হয়, টেক্সটাইল মিলগুলোতে গ্যাসের প্রয়োজন হয়, বিদ্যুৎ উৎপাদনের জন্য গ্যাসের প্রয়োজন, আবাসিকে আছে, সব মিলিয়ে তিতাসের যে তিতাস ডিস্ট্রিবিউশন কোম্পানি, তার মোট চাহিদা হলো যে আপনার 1900 থেকে 2000 মিলিয়ন ঘনফুট প্রতিদিনে। কিন্তু তিতাস যে গ্যাসটা পাচ্ছে, অর্থাৎ দেশীয় যে উৎপাদনের মাধ্যমে যে গ্যাস তিতাসের কাছে আসছে, সেই গ্যাসের পরিমাণ হলো আপনার 1400 থেকে 1500 মিলিয়ন ঘনফুট। তো 1500 মিলিয়ন ঘনফুট যদি প্রতিদিন পায়, তার চাহিদা কিন্তু প্রায় 1900 থেকে 2000, 400 থেকে 500 মিলিয়ন ঘনফুট গ্যাসের ঘাটতি রয়ে গেছে। তো এই ঘাটতি তো বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় তো সংকট দেখা দিচ্ছে, যার কারণে বিভিন্ন সময় আপনি দেখবেন যে ব্যবসায়ীরা বলছে যে গ্যাস সংকটের কারণে তাদের উৎপাদন ব্যাহত হচ্ছে, কারখানা ঠিক মতো চালাতে পারছে না। বাসাবাড়ির কথা তো আমি আপনাকে বললামই যে বাসাবাড়িতে ঠিক মতো গ্যাস পাওয়া যাচ্ছে না। আবার দেখবেন যে আমাদের অনেক বিদ্যুৎ কেন্দ্র আছে যেগুলো গ্যাস চালিত, ডিজেল চালিতও আছে, কয়লা চালিতও আছে। তো গ্যাস সংকটের কারণে সেই বিদ্যুৎ কেন্দ্রগুলো পুরো দমে আর কি চালানো যাচ্ছে না।
তো ওইখানে সরকারকে প্রতি মাসে ভাড়া দিতে হচ্ছে ভাড়া দিতে নির্দিষ্ট হচ্ছে। পরিমাণে। তো সবকিছু মিলাই যে আমাদের গ্যাস সংকটটা কিন্তু রয়েছে। এবার আমার যে চাহিদা আছে চাহিদা পূরণ করার জন্য কিন্তু আমরা এলএনজি আমদানি করছি। এখন সমস্যা হলো যে তাহলে আপনি বলতে পারেন যে ব্যবসায়ীরা তো গ্যাস চাচ্ছে, গ্রাহকরা বলতেছে আমরা বিল দিচ্ছি আমাদেরকে গ্যাস দেন, সরকার কেন এলএনজি বেশি করে আমদানি করতেছে না? সংকট তো সমাধান হয়ে যায়। ধরেন আমার দরকার বছরে 120 কার্গো বা 120 কার্গো আনা হচ্ছে, আমার 150টা, যদি আমি 30 কার্গো এলএনজি বেশি নিয়ে আসি তাহলে তো আমার চাহিদা পূরণ করা সম্ভব। এখানেও একটা সমস্যা আছে। সমস্যাটা হলো যে দেশের বাইরে থেকে স্পট মার্কেট থেকে যখন আমরা এলএনজি নিয়ে আসি আমাদের দেশে, তো এলএনজি আনার পর ওইটা এফএসআরইউতে আনতে হয়, অর্থাৎ রিগ্যাসিফিকেশন করতে হয় গ্যাসটা, করে তারপর ব্যবহার উপযোগী করতে হয়। ওটা পাইপলাইনের মাধ্যমে সারা দেশে চলে যায়, বা যেগুলো সিলিন্ডারে করার এগুলো সিলিন্ডারে চলে যায়, সিলিন্ডার বোতলজাত প্রক্রিয়া করে এগুলো বাইরে বিক্রি করা হয়। সরকারিভাবে যে সিলিন্ডার আসে এবং বেসরকারিভাবে যেগুলো আসে গ্যাস। এখন কথা হলো যে তাহলে আমরা তো অনেক বেশি গ্যাস আমদানি করতে পারি এবং কারখানার যতটুকু চাহিদা সম্পূর্ণভাবে আমরা দিয়ে দিতে পারি, দিয়ে তো আমাদের সংকটের সমাধান হয়েই যায়। কিন্তু সমস্যা হলো যে এই যে এফএসআরইউ দুইটা আছে এর একটা নির্দিষ্ট ধারণ ক্ষমতা আছে, তার বাইরে তারা এই গ্যাস রিগ্যাসিফিকেশন প্রক্রিয়া তারা চালাইতে পারে না বা করতে পারে না। এই জন্য আপনি অতিরিক্ত আমদানি করলেও আপনার ওইটা সাপ্লাই আপনি দেশের হিসেবে গ্যাসটা ঢুকাতে পারেন না, যার কারণে আমাদের গ্যাসের সংকটটা রয়ে গেছে। জি, আপনি গ্যাস সংকটের কথা বলছিলেন এবং অনেক সমস্যার কথা বলছিলেন, এবং নির্বাচনের প্রচারণার সময় যেমনটি আপনি বলছিলেন যে অনেকেই বলেছে যে এলাকায় আমাদের গ্যাস গ্যাস থাকে লাগবে, না। এটা খুব সহজ সরল ভাবে বাসিন্দারা বলেছে যে আমাদের গ্যাস সংকটের একদম। সমাধান এবং করবে। নতুন সরকার আসলে স্বাভাবিকভাবে আমাদের মনে কিন্তু প্রত্যাশা থাকে যে হয়তোবা এই সংকট দূর হবে। আপনার কাছে যদি জানতে চাই, গ্যাসের ভোগান্তি কমাতে আসলে সরকারকে কোন ধরনের পদক্ষেপ নেওয়া উচিত এবং এই সমস্যার দীর্ঘমেয়াদী কোনো সমাধান আছে কিনা? হ্যাঁ, আপনি একটা ভালো কথা বলেছেন যে দীর্ঘমেয়াদী সমাধান আছে কিনা। আসলে মানে বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ এটা পাশাপাশি খুবই জড়িত এবং একসাথে একটা মন্ত্রণালয়ের অধীনে এবং একটাই মন্ত্রণালয়। এখন বিষয়টা হলো যে এটার স্বল্পমেয়াদী সমাধান আপনি 2 থেকে 6 মাসে যদি কোনো সমাধান তাৎক্ষণিকভাবে করতে চান, সংকট কিছুটা কমাতে পারবেন, মানে একদম খুব তড়িৎ গতিতে যদি আপনি কিছু পদক্ষেপ গ্রহণ করেন। কিন্তু দীর্ঘমেয়াদে আমরা কি করব, বা আমাদের যেহেতু এটা দেশের অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ, তো দীর্ঘমেয়াদে আমরা কি করব সেটার জন্য আপনাকে একটা গাইডলাইন তৈরি করতে হবে বা আপনাকে একটা পরিকল্পনা নিতে হবে, এবং সেই পরিকল্পনা না নিয়ে কিন্তু আপনি এই সংকটের সমাধান করতে পারবেন না। কারণ আপনি যদি বলছিলেন যে সরকার আসলে কি করতে পারে, সরকার তো অনেক কিছুই করতে পারে, এবং সরকার কতটা করবে সেটি হলো বিষয়। যে জনগণের যেটা চাহিদা, যেটা আমাদের অর্থনীতির মানে বলা হয় যে এই বিদ্যুৎ এবং জ্বালানি আমাদের অর্থনীতির যে খাতে, অর্থনীতির মেরুদণ্ড বলা হয় এই খাতকে। কারণ আপনি যখন গ্যাস পাবেন না তখন আপনার উৎপাদন কাজ ব্যাহত হবে। উৎপাদন কাজ ব্যাহত হলে আপনি যেই উৎপাদন আপনার করার কথা সেই উৎপাদন আপনি করতে পারছেন না, যার কারণে আপনি বিদেশে এগুলো রপ্তানি করতে পারবেন না। আপনার উৎপাদিত পণ্যের পরিমাণ জমি কম হয়, আপনি সাপ্লাই চেইন ঠিক রাখতে পারবেন না। আবার আপনার যদি গ্যাস এবং বিদ্যুৎ সংকট থাকে তাহলে আপনি প্রাইভেট যে ইনভেস্টমেন্ট, দেশীয় ইনভেস্টমেন্টই পাবেন না, বিদেশি বিনিয়োগও পাবেন না, যার কারণে এটি কিন্তু অর্থনীতির মেরুদণ্ড বলা হয়। এখন প্রশ্ন হচ্ছে সরকার এই গ্যাস সংকট সমাধানের জন্য কি করতে পারে। এখন আপনি যদি বলেন যে স্বল্প মেয়াদে যদি সমাধান, যে এখন তো সংকট এক্সিস্টিং রয়েছে, তো এই সংকট যদি আমরা সমাধান করতে চাই আগামী 2 থেকে 6 মাসের মধ্যে কি করতে পারে সেটির একটি প্ল্যান সরকারের করা উচিত, এবং সেটি সরকার করতে পারবে। হয়তো এই যে গ্যাস চুরি হয়ে যাচ্ছে, এই স্বল্প মেয়াদে এটা বন্ধ করা যেতে পারে। যেটা বন্ধ করলে যে আমার যেটা চুরি হয়ে যাচ্ছে সেটা চুরি হবে না, বা পাইপলাইন যেগুলো রক্ষণাবেক্ষণ করার দরকার, যেগুলো লিকেজ আছে, যে গ্যাস উড়ে যাচ্ছে লিকেজের কারণে, সেই সমস্যার সমাধান আপনি 2 থেকে 6 মাসের মধ্যে করতে পারবেন, মানে 1 বছরের মধ্যে করতে পারবেন। করলে কি হবে যে আপনার গ্যাসের অপচয়টা কম হবে, এবং ওই যেটুকু অপচয় হয় ওইটুকু আবার আপনার এই মূল যে গ্যাস সেটাতে যুক্ত হবে, আরো একটু গ্রাহককে আরেকটু আপনি স্বস্তি দিতে পারবেন। কিন্তু দীর্ঘমেয়াদে যদি আপনাকে করতে হয়, দীর্ঘমেয়াদে করতে গেলে আপনার কিছু স্টেপ বাই স্টেপ আপনার কিছু পদক্ষেপ নিতে হবে। খুব সহজভাবে যদি বলি যে আমরা বিশ্বের অনেক দেশে তো অনেক খনিজ সম্পদের মালিক, কোনো দেশে স্বর্ণ আছে, কোনো দেশে কয়লা আছে, কোনো দেশে তেল আছে মধ্যপ্রাচ্য, যে যারা সারা বিশ্বে তেল রপ্তানি করে থাকে। কিন্তু আমাদের কি আছে? আমরা বলি যে আমাদের গ্যাস আছে, মানে এটা আমাদের বলার কথা বা আমরা বলি, কিন্তু আমাদের কতটুকু গ্যাস আছে এটা কি আমরা জানি? সরকারও জানে না। তো সরকারকে তো এটা জানতে হবে। যেমন অফশোর এবং অনশোর অর্থাৎ হলো যে আমাদের সমুদ্রে আমরা বলে থাকি যে আমাদের বঙ্গোপসাগরে যে বাংলাদেশের যে সমুদ্র সীমা, সেই সমুদ্র সীমায় আমাদের বিরাট গ্যাসের খনি রয়েছে বা গ্যাসের আস্তরণ রয়েছে সমুদ্রের নিচে তলদেশে। তো আমাদের কি পরিমাণ গ্যাস আছে এটা তো আমাদেরকে বের করতে হবে, বা স্থলভাগে আমাদের কি পরিমাণ গ্যাস আছে এটা তো আমাদেরকে বের করতে হবে। সেটা যদি আমি জানতেই না পারি যে আমার কি পরিমাণ সম্পদ আছে, বা গ্যাস তো আমাকে লাগবেই, ধর আমার দেশে তেল নাই, তো তেল নেই আমার দেশে গাড়ি কি চলতেছে না?
তেল চালিত যেসব যন্ত্র সেগুলো কি থেমে আছে? থেমে কিন্তু নেই, আমরা তো সেটা আমদানি করতেছি। এখন আমি মনে মনে ভেবে বসে থাকলাম যে আমার গ্যাস আছে, কিন্তু কি পরিমাণ আছে আমি এটা জানলাম না, তাহলে তো আমি সঠিক পদক্ষেপ নিতে পারবো না। তো সংকট সমাধানের জন্য যেটি জরুরি, যে আপনার প্রাথমিক স্টেপে বা প্রথম পদক্ষেপ হিসেবে যেটি বললাম আপনাকে, যে এই যে গ্যাসের অপচয় যেটি রোধ হচ্ছে, চুরি হচ্ছে, এটি বন্ধ করতে হবে, লাইন রক্ষণাবেক্ষণ করতে হবে, পাইপলাইন, সেটির কারণে আমি অপচয় কমাতে পারবো তাৎক্ষণিকভাবে, এবং দীর্ঘমেয়াদে যদি আমাকে করতে হয় সেক্ষেত্রে আমাকে গ্যাসের অনুসন্ধান কার্যক্রমটা বাড়াতে হবে এবং সমুদ্রে অনুসন্ধান চালাতে হবে একইভাবে। এবং আপনাকে দেশের যে স্থলভাগে আছে, স্থলভাগে পাহাড় আছে, আমরা বলে থাকি যে আমাদের চট্টগ্রাম পাহাড় এবং মায়ানমার সীমান্তে এই অঞ্চলগুলোতে আমাদের গ্যাসের পাওয়ার একটা সম্ভাবনা আছে। তো এই জায়গাগুলোতে আমাকে অনুসন্ধান কার্যক্রম চালাতে হবে এবং অনুসন্ধান কার্যক্রমের জন্য আবার একটা প্রতিবন্ধকতা আছে। প্রতিবন্ধকতা আছে হলো যে আমাদের দেশে গ্যাস যারা অনুসন্ধান করে, বাপেক্স একটা সরকারি প্রতিষ্ঠান, তাদের ওই ধরনের সক্ষমতা মানে একদম খুব ভালোভাবে অনুসন্ধান করবে, একযোগে নেমে যাবে অনুসন্ধান করতে, ওই সক্ষমতাটা নেই। বা এটা করার জন্য সরকারকে যে পরিমাণ বাজেট দিতে হয়, এখন ধরেন আপনি এখানে ড্রিলিং করলেন, যে আপনি ধারণা করলেন যে এখানে গ্যাস আছে, তো ড্রিলিং করে দেখলেন যে আপনার এখানে গ্যাস নেই, তো সরকারের তো অর্থ অপচয় হচ্ছে, এটা মাথায় নিয়ে কিন্তু এই কাজটা করতে হবে। তো সরকার দেখা যায় যে এর আগের পূর্ববর্তী সরকার আছে বারবার শুধু উদ্যোগের কথা বলে আসছে, কিন্তু এটা ড্রিল করা এবং আমি যদি গ্যাস না পাই, তাহলে তো আমি তো এখানে গ্যাস পেলামই না, তাহলে তো আমি আমার ফিউচার 10 বছর 20 বছর 50 বছরের পরিকল্পনা, আমার জ্বালানি খাত কি হবে সেটা আমি তো একটা ধারণা পেতে পারবো, আমি অনুযায়ী পদক্ষেপ নিতে পারবো। কিন্তু এই পদক্ষেপটা নেওয়া হয় না, যে আমাদের দেশীয় যে গ্যাস অনুসন্ধান বারবার বলে আসে, আসলে যারা জ্বালানি বিশেষজ্ঞ আছেন বা এই সংশ্লিষ্ট যারা কাজ করেন, বা আমরা বিভিন্ন সময় রিপোর্ট করে থাকি যে সরকার বারবার বলে আসলেও দেশীয় গ্যাস অনুসন্ধানের যে তড়িৎ যে গতি বা কার্যক্রম গ্রহণ করা দরকার, সেটি কিন্তু আসলে সরকার নেয় না। তো আমার কাছে মানে যেটি মনে হয় যে আপনি যদি এই সংকটের সমাধান করতে চান, তো প্রথমত আপনাকে দেশীয় গ্যাস অনুসন্ধানের উপর জোর দিতে হবে, এবং জোর দেওয়ার পরে আপনি গ্যাস যতটুকু পেলেন যদি আপনি পান, সেক্ষেত্রে আপনি সেই অনুযায়ী পরিকল্পনা গ্রহণ করবেন, যে আমি 10 বছর 20 বছর 30 বছরে আমি কি পরিমাণ গ্যাস উত্তোলন করবো, বা আমার সক্ষমতা কতটুকু, আমি বিদেশি কোন কোম্পানির সাথে চুক্তি করবেন, বা ওপেন টেন্ডারের মাধ্যমে কি ধরনের পদক্ষেপ নেবেন, এই কাজগুলো আপনি করতে পারবেন। আর যদি আমার গ্যাস না থাকে, সেক্ষেত্রে আমার তো বাইরে থেকে আমদানি করতে হবে, যেমন আমি তেল আমদানি করে নিয়ে আসি, তো আমার তো এইভাবে করতে হবে। তো এটার উপরে জোর দেওয়া দরকার একদম, এবং আশা রাখছি যে এটির উপর জোর দেবে সরকার। এবং দেশের অর্থনীতি কিন্তু বিদ্যুৎ এবং জ্বালানি খাতের উপর নির্ভরশীল, আপনিও বলছিলেন। এক্ষেত্রে নতুন সরকার আসলে কতটা গুরুত্ব দেবে বলে আপনি মনে করেন, কিংবা কতটুকু গুরুত্ব আসলে দেওয়া উচিত? গুরুত্ব দিবে বলতে আপনি যেটি বলছেন সরকার কতটা গুরুত্ব দিবে, এটা সরকারের বিষয়, তবে সরকারকে এটাতে গুরুত্ব দিতেই হবে। কারণ গুরুত্ব যদি সরকার না দেয়, এটা তো গুরুত্বপূর্ণ খাত, এটা সরকারও জানে যে বিদ্যুৎ ও জ্বালানি খাত গুরুত্বপূর্ণ খাত। এখন সরকার যদি গুরুত্ব না দেয়, তো সরকারকে কিন্তু যে মানে দেশের অর্থনীতিকে সচ্ছল রাখার জন্য যা করা দরকার, এটি কিন্তু যদি গুরুত্ব না দেয়, সরকারের জন্য খুব টাফ হয়ে যাবে। কেন টাফ হয়ে যাবে? যে আপনি যে ব্যবসায়ীরা বলছেন বা মালিক যারা বলছেন, গার্মেন্টস বা টেক্সটাইল মিলস বা অন্যান্য উৎপাদন যারা, তারা বারবার বলে আসছে যে আমাদের গ্যাস নেই। এখন গ্যাস না থাকে, আমরা গ্যাস পাচ্ছি না ঠিক মতো, বা যে পরিমাণ গ্যাসের যে ফ্লো থাকার কথা সেই পরিমাণ আমরা পাচ্ছি না, অর্থাৎ শিল্প মালিকরা বা শিল্প কারখানাগুলো চাহিদা অনুযায়ী তাদের গ্যাস পাচ্ছে না। এখানে আপনি ধরেন যে আপনি চাহিদা অনুযায়ী যদি গ্যাস তারা না পায়, তারা কি ঠিকমতো উৎপাদন করতে পারবে না। যদি ঠিকমতো উৎপাদন করতে না পারে, আমি একটু আগে তো বলছিলাম উৎপাদন কাজ হবে, তো এটার সাথে একদম পুরা ইকোনমিক যে চেইন সেটা কিন্তু আসলে জড়িত। এবং আপনি যদি চিন্তা করেন যে দেশে যাদের যে পরিমাণ গ্যাস দরকার কারখানাগুলোর, আপনি যা শতভাগ গ্যাস নিশ্চিত করলেন, তাহলে কি হবে? তাহলে উৎপাদন কার্যক্রম বাড়বে, কর্মসংস্থান তৈরি হবে। কর্মসংস্থান কেন তৈরি হবে? যখন আপনি দেখবেন যে আপনি বিদ্যুৎ গ্যাস অ্যাভেলেবেল পাচ্ছেন, তখন কিন্তু আরো নতুন নতুন উদ্যোক্তারা ইনভেস্ট করবে, ইনভেস্টমেন্ট করে তারা কিন্তু নতুন নতুন শিল্প কারখানা গড়ে তুলবে। তো দেশের বাজারে যদি নতুন নতুন শিল্প কারখানা গড়ে ওঠে দেশে আমাদের দেশে, তাহলে নতুন কর্মসংস্থান তৈরি হবে, অনেক বেকার আছে, বেকারের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, বিদেশি বিনিয়োগ আসবে, ফরেন ইনভেস্টমেন্ট যদি আসে, সেটা দেশের অর্থনীতি তো গ্রো করবে, দেশের অর্থনীতি তো আরো উপরে উঠবে যদি ফরেন ইনভেস্টমেন্ট আসে। এখন বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগ কেন করবে? যদি আপনি বিদ্যুৎ গ্যাস ঠিকমতো না দিতে পারেন, তাহলে তারা বিনিয়োগ তো দেশের ব্যবসায়ীরা তো লসে আছে তারা বলছে। তো আপনার এটার জন্য সরকারকে এটাকে গুরুত্ব দিতে হবে, এবং বিদ্যুৎ এবং জ্বালানিতে, বিশেষ করে জ্বালানি গ্যাস, বিদ্যুৎ এবং জ্বালানি, এই খাতে সরকারকে গুরুত্ব দিতে হবে, এবং দেশের উৎপাদন বাড়ানোর জন্য, শিল্প কারখানাগুলোকে একদম পুরোপুরিভাবে সচল করার জন্য, বা তাদের প্রয়োজন অনুযায়ী বিদ্যুৎ গ্যাস দেওয়ার জন্য সরকারকে যা যা করা দরকার, আমার কাছে মনে হয় যে ইমিডিয়েটলি সরকার এটা করা উচিত, এবং এটা একটা প্ল্যান অনুযায়ী করা উচিত, সুদূর প্রসারী, তাকে আমি 10 বছর আমি কি পরিমাণ আমার কার্যক্রম আগাতে পারবো। মানে এখন বসে চিন্তা করলে কিন্তু আপনি 1 মাসের মধ্যে এটার ফল পাবেন না, কারণ আপনার চিন্তা করতে হবে। আজকে যদি আপনি একটা পরিকল্পনা গ্রহণ করেন
যে আপনি ড্রিল করবেন, গ্যাস অনুসন্ধান করবেন, তো আপনি যদি কূপে গ্যাস পেয়েও থাকেন তা আপনার কিন্তু কয়েক বছর সময় লাগবে। তো ওইটা কূপ অনুসন্ধান করবেন, কি পরিমাণ আসে ভূতাত্ত্বিক জরিপ করতে হবে, এরপরে আপনি ওপেন টেন্ডার করবেন, বিদেশি কোন কোম্পানি এসে গ্যাস উত্তোলন করবে তাকে আপনি কত পার্সেন্ট দিবেন। তো এটা তো আপনি আজকে করলে কালকেই পাবেন না, তো 10 বছর পরে পাবেন। তো এটার জন্য প্রথমে একটা স্টেপ নিতে হবে যে আগামী 2 থেকে 6 মাসের মধ্যে আমরা কি করতে পারি, এবং এরপরে যে আপনি গ্যাস যদি দেশীয় গ্যাস অনুসন্ধানের জন্য চেষ্টা করেন বা এটার উদ্যোগ নেওয়া হয়, তাহলে আগামী 5 বছর বা 10 বছর পরে আমরা আমাদের খাতটাকে বা এই খাতকে আমরা কোন দিকে নিয়ে যেতে চাই বা এটার ভবিষ্যৎ কি হবে সেটির উপর নির্ভর করবে। এই জন্য একটা প্ল্যান ডে বাই ডে বা আমার একটি 2 বছর, 5 বছর বা 10 বছর এরকম স্বল্প মেয়াদী, মধ্যমেয়াদী বা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে। জি একদমই, এবং একে অপরের পরিপূরক, এবং যেগুলোর কথা আপনি বলছিলেন এই খাত নিয়ে কাজ করলে অনেকগুলো সম্ভাবনাময় পথ কিন্তু খুলে যাবে। এবং এই বিদ্যুৎ এবং জ্বালানির যেই খাত আছে সেটি সম্ভাবনার জায়গাগুলো আসলে কোথায়, এবং সরকারকে কিভাবে কাজ করা উচিত আপনি কি মনে করেন? সম্ভাবনা দেখেন, মানে আমাদের দেশ তো ছোট দেশ, আমরা তো ধরেন আমাদের দেশে কি পরিমাণ খনিজ সম্পদ, ওরকম একটা কয়লার খনি আছে দিনাজপুরে, ওইখান থেকে কয়লা উত্তোলন হচ্ছে। এর বাইরে বিশ্বের অন্যান্য যে দেশগুলো আছে তাদের যে মানে এক এক দেশে আসলে এক এক রকম খনিজ সম্পদ থাকে। তো আমরা বলে থাকি আমাদের গ্যাস আছে, তো আমাদের তো অন্য কোনো খনিজ সম্পদ তেমন একটা নেই। তো আমরা আমাদের নির্ভর এটার উপরে। এখন আমাদের ধরেন গ্যাস থাকা সত্ত্বেও আমি আপনাকে বলছি যে আমাদের কিন্তু এলএনজি আমদানি করতে হচ্ছে। এখন আমাদের গ্যাসটা যদি এটার উপর, কেন আপনি বলতে পারবেন যে আপনি বারবার দেশীয় গ্যাসের উপরে কেন জোর দিচ্ছেন? দেশীয় গ্যাসের উপরে জোর দিচ্ছে এই কারণেই যে আমার গ্যাস কি পরিমাণ আছে এটা তো আমার জানতে হবে। না, যদি আমার না থাকে তাহলে তো আমার পরিকল্পনা নিতেই হবে। তো আমার কি পরিমাণ গ্যাস আছে এটা জানার জন্য আমার অনুসন্ধান কার্যক্রম ত্বরান্বিত করতে হবে। এবং এটা তো একটা পার্ট গেল যে আমার গ্যাসের চাহিদা পূরণ করতে হবে। দ্বিতীয়ত আসি যে আমাদের যে আমরা বিদ্যুৎ খাতে আমরা কি করব, এটা অনেক বড় একটা খাত। এখন দেখেন আমাদের এই বৈশ্বিক উষ্ণায়ন হচ্ছে, জলবায়ুর পরিবর্তন হচ্ছে, যার কারণে আমরা ইয়ের ভিত্তিতে আপনার ডিজেল চালিত যেসব বিদ্যুৎ কেন্দ্র বা কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্র, এই বিদ্যুৎ কেন্দ্রগুলোকে সারা বহির্বিশ্বে নিরুৎসাহিত করা হচ্ছে। আমাদের কিন্তু বেশ অনেকগুলো বিদ্যুৎ কেন্দ্র আছে যেগুলো ডিজেল দিয়ে চলে, মানে তেল দিয়ে চালাতে হয়। তারপর আছে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আমাদের দেশে তৈরি হয়েছে। আপনি জানেন রামপালে সুন্দরবনের ওইখানে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হয়েছে, যা নিয়ে আসলে অনেক তর্ক বিতর্ক আছে। এটা নিয়ে আলাদা করে বসতে হবে, আরো অনেক বেশি আলোচনা করতে হবে, ওইদিকে আমরা না যাই। তো যেটি বলছিলাম যে আমরা মানে ভবিষ্যৎ জ্বালানি নীতি বা আমাদের বিদ্যুৎ খাত কোন দিকে যাবে এটা তো নির্ধারণ করার সময় এখনই, এবং এখন নির্ধারণ করলে আপনার ওই স্টেপ বাই গ্র্যাজুয়ালি আপনি ওইদিকে আগাতে পারবেন। এখন বিষয়টা হলো যে আমি যেটি বলছিলাম যে আমাদের বৈশ্বিক উষ্ণায়নের কারণে আমাদের সারা বিশ্বে এখন নবায়নযোগ্য জ্বালানির দিকে জোর দিচ্ছে বেশি, যেমন সৌরবিদ্যুৎ, বায়োগ্যাস, এই যে ইয়ের খাতগুলা, বিদ্যুৎ উৎপাদনের খাতগুলো। আপনি দেখেন আমরা এই যে ভবনটাতে বসে আছি, আপনি ধরেন যদি এমন যেটা সিস্টেম করা হয় যে এই ভবনের ছাদে আমরা সৌর বিদ্যুতের প্যানেল করলাম, এখন যদি সরকার যদি বলে যে আপনি সৌরবিদ্যুতের প্যানেল করেন, করে যতটুকু উৎপাদন হয় এই উৎপাদিত বিদ্যুৎ আপনি নিজে ব্যবহার করেন, যদি আপনার প্রয়োজনের বেশি হয় তাহলে আপনি সরকারকে দিয়ে দেন, তাহলে বিষয়টা কত, এটা বলা হয় নেট মিটারিং। তো এই ধরনের উদ্যোগ কিন্তু এর আগের সরকারও এবং আমরা দেখেছি বারবার নিচ্ছি, কিন্তু আসলে ওইভাবে কার্যকর হয় নাই। মানে আমরা বারবার বলে আসছি যে আমরা নবায়নযোগ্য জ্বালানিতে অনেক ভালো করব, কিন্তু নবায়নযোগ্য জ্বালানির প্রসারের জন্য সরকার একটা অথরিটি আছে, সাস্টেনেবল অ্যান্ড রিনিউয়েবল ডেভেলপমেন্ট অথরিটি অফ বাংলাদেশ, স্রেডা। যেটা স্রেডাতে আমি এই সংবাদ খাবারের কাজে বেশ কয়েকবার গিয়েছি, এখনো যাই মাঝে মধ্যে। তো যাদের উপর এই নবায়নযোগ্য জ্বালানির প্রসারের দায়িত্ব দেয়া, তাদের সক্ষমতা কিন্তু যে খুবই কম, এবং 2টা ফ্লোরে তাদের অফিস, যে ধরনের জনবল দরকার, যে ধরনের কাঠামো দরকার, যে ধরনের আর্থিক সুবিধা দরকার, তাদেরকে যে ধরনের সাপোর্ট দরকার, গভর্নমেন্ট থেকে বারবার বলা যায় নবায়নযোগ্য জ্বালানির জন্য সরকার বদ্ধপরিকর, আমরা নবায়নযোগ্য জ্বালানির জন্য প্রসারের জন্য কাজ করছি, কিন্তু এটা করার জন্য যা দরকার, যে টেকনিক্যাল সাপোর্ট দরকার, যে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দরকার, সেটি কিন্তু কোনো সরকারের আমলে সরকারের পক্ষ থেকে দেওয়া হয় না। যার কারণে এই খাতগুলো কিন্তু আস্তে আস্তে আপনি বাড়ছে, কিন্তু যেই পরিমাণ বাড়ার কথা ওই পরিমাণ কিন্তু বাড়ছে না। আমাদের খুব অনেক বড় একটা ইয়ে আছে, আপনি জানেন যে বাংলাদেশের দক্ষিণাঞ্চল জুড়ে কিন্তু উপকূলীয়। আমরা চাইলে এই উপকূলীয় অঞ্চল দিয়ে আমরা কিন্তু আসলে ইয়ে যে বায়ুচালিত যে গ্যাস, বায়োগ্যাস যেটা বলা হয়, সেটা করতে পারি। আমাদের কাপ্তাই নদীতে একটা জলবিদ্যুৎ কেন্দ্র আছে, সেটির সক্ষমতা আমরা বাড়াতে পারি, টারবাইনের সংখ্যা বাড়ানো যেতে পারে, বা ওইটা নিয়ে আরো পরিকল্পনা গ্রহণ করা যেতে পারে। যদি সরকার এদিকে তেমন একটা গুরুত্ব দেয় না, সরকার শুধু এই যে আপনাকে যেটা বললাম যে আমরা গ্যাস দিয়ে কিভাবে বিদ্যুৎ উৎপাদন করব, কয়লা দিয়ে কিভাবে বিদ্যুৎ উৎপাদন করব, এই প্রক্রিয়ার মধ্যে আছে। কিন্তু এর বাইরে যে নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে আপনি দেখবেন যে গ্রামের যে বাসাবাড়িগুলো আছে, ফাঁকা জায়গা আছে অনেক,
আপনার আগেও একবার ইট কলের মাধ্যমে একবার করা হয়েছিল, যে আপনার গ্রামের যে ছোট ছোট বাড়ি প্রত্যেককে বলা হয়েছিল আপনার সৌরবিদ্যুৎ নেন। এটা কিন্তু খুব ভালোভাবে ছড়িয়ে গিয়েছিল, কিন্তু সেই কার্যক্রমটা একটা সময় যে দেখলাম তা আমরা বন্ধ হয়ে গেছে। মানে ওইটা যেভাবে প্রসারটা শুরু হয়েছিল ওইটা যদি ধরে রাখা যেত, যে তাহলে কিন্তু বিদ্যুতের চাহিদাও গ্রাম অঞ্চলে অনেক কমে যেত। কারণ একটা বাড়িতে সে দিনের বেলা একটা সৌরবিদ্যুতের মাধ্যমে যদি সে একটা লাইট জ্বালাতে পারে, একটা ফ্যান চালাতে পারে, তো তার দৈনন্দিন বিদ্যুতের যে প্রয়োজন হয় তার অনেকাংশে কমায় আনা সম্ভব। কিন্তু সেই যে প্রক্রিয়াটা, যে কাজটা, সেটি কিন্তু আসলে ওইভাবে আগায় নাই, যার কারণে এই কার্যক্রম আমাদের এই নবায়নযোগ্য জ্বালানিতে এই পরিমাণটা কমে গেছে। যার কারণে আমার মনে হয় যে আমাদের বিদ্যুৎ এবং জ্বালানি খাতকে নিয়ে আমাদের একটা ভবিষ্যৎ পরিকল্পনা করতে হবে, যে আমরা এই খাতকে আসলে কোন দিকে যেতে চাই। আমরা কি মানে আমাদের দেশে যে কি পরিমাণ গ্যাস আছে বা আমাদের নিজস্ব রিসোর্স কতটুকু আছে, এই আমরা নিজস্ব সম্পদের সুষ্ঠু ব্যবহার করব, নাকি আমরা আমদানি নির্ভর হব? যদি আমরা আমাদের যদি না থাকে তাহলে তো আমাদের আমদানি নির্ভর হতেই হবে, তাহলে আমরা আমদানি নির্ভর ওই অর্থনীতির দিকে যাব এবং আমাদেরকে ওই অনুযায়ী পরিকল্পনা গ্রহণ করতে হবে। এখন সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছেন তারা হয়তো বা এই বিষয় নিয়ে চিন্তা ভাবনা করে করবেন কতটুকু পদক্ষেপ নেয়। বিদ্যুৎ খাতের নীতি নিয়ে কিন্তু নাহিদ অনেক তর্ক বিতর্ক আছে। দেখা যায় যে আমাদের দেশে অনেক বিদ্যুৎ কেন্দ্র আছে কিন্তু সেগুলো উৎপাদন কাজে ব্যবহৃত হয় না। এক্ষেত্রে কিন্তু সরকারকে ভাড়া দিতে হচ্ছে, অর্থাৎ সক্ষমতা আছে কিন্তু কাজে লাগানো হচ্ছে না। এতে তো সরকার আর্থিক ক্ষতির মুখে পড়ছে। এইটি নিয়ে আসলে সরকার কি করবে বা কি করা উচিত? এখন আপনি যে ইয়েগুলো বললেন, যে প্রশ্নটা করলেন, এটা কিন্তু আমি এর আগে পার্ট বাই পার্ট বলেছি। এখন যদি একসাথে বলি তাহলে এক লাইনে বলে দেওয়া যাবে। সেটি হলো এরকম যে ভাড়ায় যে বিদ্যুৎ কেন্দ্র, এটা নিয়ে কিন্তু দুই ধরনের তর্ক বিতর্ক আছে। আপনি জানেন যে 2009 সালে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে, এরপরে অনেক মানে তখন বিদ্যুতের অনেক সংকট ছিল, তো সরকার বলল যে আমরা ঘরে ঘরে বিদ্যুৎ দিতে চাই, যে বিদ্যুতের কোনো লোডশেডিং থাকবে না, বিদ্যুতের চাহিদা সম্পূর্ণভাবে পূরণ করতে চাই, যার জন্য বিদ্যুৎ কেন্দ্র একের পর এক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হলো। এখন এখানে পক্ষে বিপক্ষে দুই ধরনের যুক্তি আছে। সরকার যে ওই সময় যে বিদ্যুৎ কেন্দ্রগুলো করেছে, তখন আমাদের দেশে এখন আমাদের এই সময় শীতের এই সময় ধরেন 16 বা 17 হাজার মেগাওয়াট বিদ্যুৎ আমাদের চাহিদা, কিন্তু আমাদের যে বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে এই বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সক্ষমতা হলো যে আপনার 26,000 মেগাওয়াট। আমাদের মানে চাহিদার চাইতে কিন্তু 7-8 হাজার মেগাওয়াট বা 6-7 হাজার মেগাওয়াট বেশি আমাদের উৎপাদন ক্ষমতা। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে আমাদের যদি 6-7 হাজার মেগাওয়াট উৎপাদন ক্ষমতা বেশি থাকে তাহলে কেন আমরা বিদ্যুৎ সংকটে ভুগতেছি বা আমাদের কেন লোডশেডিং হচ্ছে? আমাদের তো চাহিদা আছে। এখন আপনি বিদ্যুৎ উৎপাদন করবেন কিভাবে? বিদ্যুৎ উৎপাদন করবেন তো আপনাকে তেল দিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে হবে, আপনাকে গ্যাস দিয়ে উৎপাদন করতে হবে। সেই আলোচনাগুলো তো আগেই কিন্তু করেছি যে এই কারণে আপনার উৎপাদন কিন্তু বন্ধ। এখন বিষয়টা হলো যে আমরা ভাড়া কেন দিচ্ছি? দেখেন, একটা বিদ্যুৎ কেন্দ্র উৎপাদন মানে তৈরি করতে গেলে কিন্তু হাজার হাজার কোটি টাকা খরচ হয়। ধরেন আপনি ব্যবসায়ী, আমি সরকার পক্ষে আছি, আমি আপনাকে বললাম যে আমাকে বিদ্যুৎ দিতে হবে, আমি আপনাকে বিদ্যুৎ কিনবো। এখন আপনি বললেন যে ঠিক আছে আপনি বিদ্যুৎ কিনবেন। এখন আমি তো আপনার থেকে সবসময় বিদ্যুৎ কিনবো না। এখন ধরেন আপনার কাছ থেকে আমি বছরে 3 মাস বিদ্যুৎ কিনবো, 6 মাস বিদ্যুৎ কিনবো। এখন আপনি যে এখানে কয়েক হাজার কোটি টাকা ইনভেস্ট করলেন, তো আপনি 6 মাস বিদ্যুৎ আমার কাছে বিক্রি করার পর বাকি 6 মাস আপনি কি করবেন? আপনার তো বিদ্যুৎ কেন্দ্র বন্ধ রাখতে হবে। এখন বিদ্যুৎ কেন্দ্র বন্ধ রাখলেও তো একটা মেইনটেনেন্স কস্ট আছে, এটা কন্টিনিউ একটা কস্ট আছে, যে আপনার বিভিন্ন ধরনের খরচ আছে, এই খরচটা তো আপনাকে দিতে হবে। সেই জন্য ওই সময় যে চুক্তিটা হয় সেটা হলো যে আমরা কি এটাকে বলি যে ক্যাপাসিটি চার্জ বা বিদ্যুৎ কেন্দ্রের ভর্তুকি, ক্যাপাসিটি চার্জ বলা হয় থাকে। তো ওই সময় যে আপনার বেসরকারি কোম্পানিগুলো আছে যারা সরকারের সাথে একটা চুক্তিবদ্ধ হলো যে সরকার যদি তাদের কেন্দ্র থেকে বিদ্যুৎ নাও নেয় তাহলেও কোম্পানিগুলোকে সরকারের ক্যাপাসিটি চার্জ দিতে হবে। তো সেই ক্যাপাসিটি চার্জ কিন্তু এখনো দিয়ে যাচ্ছে সরকার। গত শেষ অর্থ বছরে আপনার প্রায় 420 কোটি টাকার বেশি ক্যাপাসিটি চার্জ গেছে। তার আগের অর্থ বছরে গেছে 350 কোটি টাকার মতো, তার আগেও গেছে এরকম কিছু ক্যাপাসিটি। 2009 সাল থেকে সম্ভবত 2025 সাল পর্যন্ত 1 লাখ কোটি টাকার উপরে বেশি ক্যাপাসিটি চার্জ সরকারকে দিতে হয়েছে। তো এই যেই কথাটা বললাম যে ক্যাপাসিটি চার্জ কিন্তু আমাদের এই বিদ্যুৎ খাতে প্রতি বছর যে বাজেট দেওয়া হয়, প্রতি বছর জুন জুলাইতে সরকার যে বাজেট দেয়, তার এই বিদ্যুৎ খাতের বাজেটের একটা বড় অংশই চলে যায় ভর্তুকিতে। কারণ ওই যে আপনি তো আগে চুক্তি করে আসছেন। এখন আপনি বলবেন যে তাহলে আমরা এই চুক্তি কেন করলাম? এই যে আমি আপনাকে বললাম যে পক্ষে এবং বিপক্ষে দুইটা যুক্তি আছে। একটা যুক্তি হলো যে ওই সময় সরকার যে এই আপনার কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলো করেছিল, রেন্টাল এবং কুইক রেন্টালগুলো বিদ্যুৎ কেন্দ্র করেছিল, এবং যে বিদ্যুৎ কেন্দ্রগুলোর সাথে চুক্তি করেছিল সেই চুক্তিতে তাদের মন্তব্য এরকম ছিল বা তাদের নীতি নির্ধারণের পর্যায়ের বক্তব্য এরকম ছিল
যে আমরা আমাদের যে সক্ষমতা আছে 26,000 মেগাওয়াট, এটা যদি আমরা বহির্বিশ্বে দেখাতে পারি তাহলে প্রাইভেট ইনভেস্টমেন্ট আমাদের দেশে আসবে না, তাদের উৎপাদনের সক্ষমতা আছে। তো এটার জন্যই মূলত এই বিদ্যুৎ কেন্দ্রগুলো করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে আমাদের তেল বা গ্যাস বা অন্যান্য যেই অনেক সংকটের কারণে আমাদের আসলে এই বিদ্যুৎ কেন্দ্রগুলো অলস বসে রয়েছে এবং সরকারকে কিন্তু প্রতি বছরই কোটি কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে। জি, খুব সুন্দর করে ব্যাখ্যা করছিলেন নাহিদ, এবং আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। শেষে যেটি জানতে চাইবো, আপনি নবায়নযোগ্য জ্বালানির কথা বলছিলেন। আমাদের মতো স্বল্পোন্নত দেশের জন্য নবায়নযোগ্য জ্বালানির প্রসার আসলে কতটা গুরুত্বপূর্ণ, এবং প্রসারের জন্য সরকারকে কি কি করতে হবে? জি, আপনাকে ধন্যবাদ। আমি নবায়নযোগ্য জ্বালানির আলোচনা কিছুক্ষণ আগেই করছিলাম। বিষয় যেটি হলো সেটি হলো যে আপনার নবায়নযোগ্য জ্বালানি আপনার সম্প্রসারণ করা দরকার, কারণ আপনি তো বিদ্যুৎ উৎপাদন করতে পারছেন সূর্যের আলো দিয়ে, তো সূর্যের আলো তো আপনাকে কিনে নিতে হচ্ছে না। তো আপনি একটা ব্যাটারি বা আপনার অন্যান্য যা লাগে, একটা সৌর প্যানেল তৈরি করতে কিছু শীট, এইগুলো দিয়ে আপনি আপনার প্রয়োজনীয় বিদ্যুতের যে চাহিদা, সেই চাহিদা কিন্তু আপনি পূরণ করতে পারছেন। তো এই নবায়নযোগ্য জ্বালানি যেমন সৌর বিদ্যুৎ, বায়োগ্যাস, বা আমাদের দেশের কিন্তু বিদ্যুতের একটা বড় অংশ ব্যবহার করা হয় মানে কৃষি সেচের জন্য, যেখানে মোটর চালানো হয়, বিদ্যুৎ চালিত ইঞ্জিন দিয়ে পানি তোলা হয়। তো এই জায়গাগুলোতে আপনার সৌর বিদ্যুতের ব্যবহার করার অনেক সুযোগ রয়েছে, যেহেতু আপনি খোলা মাঠে বা আমাদের উপকূলীয় যে অঞ্চল, আপনাকে আমি কিছুক্ষণ আগেই বললাম যে আমরা বায়োগ্যাস যেটা তৈরি করে, বিশ্বের অনেক দেশে আছে, দেখবেন যে অনেক লম্বা লম্বা পিলার দিয়ে তার উপরে বড় বড় পাখা দিয়ে এরকম টারবাইন ঘুরতেছে এবং ওইটা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। উপকূলীয় অঞ্চল তো ফাঁকাই পড়ে আছে, ওইখানকে তেমন একটা কাজে নেই, বা সমুদ্র, বিশেষ করে কক্সবাজার অঞ্চলে আমাদের আছে একটা, কিন্তু এই কার্যক্রমকে আরো বেশি বাড়ানো, বা আমাদের যে স্রোতের যেই নদীগুলোতে স্রোত বেশি সেখানে জলবিদ্যুৎ এরকম আছে কিনা এইগুলা সরকারকে চিন্তা ভাবনা নতুন করে করা, এবং বিশেষ করে বাসাবাড়ির যে ছাদ, ঢাকার শহর বা অন্যান্য জায়গায় বাসাবাড়ির ছাদগুলোতে সৌর বিদ্যুতের উৎপাদন করার জন্য সরকারের যেটা করা উচিত সেটা করা উচিত। এবং এটি করার ক্ষেত্রে একটি প্রধান প্রতিবন্ধকতা আছে। প্রতিবন্ধকতা হলো এটা যে এই যে আপনার সৌরবিদ্যুৎ করার জন্য বা এই পরিকল্পনা নেওয়ার জন্য আপনি ধরেন আপনার ছাদে সৌরবিদ্যুৎ করবেন, প্ল্যান্ট বসাবেন, এটার জন্য যে জিনিসপত্রগুলো লাগে এইগুলো তো আমরা তো আমদানি নির্ভর, আমাদের তো বাইরের দেশ থেকে আমদানি করতে হয়। এইটার উপরে সরকারের অতিরিক্ত ট্যাক্স আছে। এখন ব্যবসায়ীরা বারবার বলাচ্ছেন যে আপনার এই ট্যাক্সগুলো কমান যাতে জনগণ, এখন আপনি একটা জিনিস করতে নতুন একটা পরিকল্পনা হাতে নিলেন যে আপনার বাসায় আপনি সৌর প্যানেল বসাবেন, এখন যদি খরচ অনেক বেশি হয় তা আপনি তো প্রথমেই নিরুৎসাহিত হয়ে যাবেন। তো সরকার আসলে উদ্যোগ, এর আগের সরকার উদ্যোগ গ্রহণ করেছে, আস্তে আস্তে কমাচ্ছে বা করছে। এখন সামনে আমরা আশা করবো যে হয়তো বা এই খাতে আরো কমাতে পারে। যদি এটা কমায় তা আমার কাছে মনে হয় যে এটা বাড়বে। আর আরেকটা বিষয় হলো যে আপনার সরকারের নীতির দিক থেকে ঠিক রাখতে হবে। আপনি আইন তৈরি করলেন এবং সেই আইনের প্রয়োগ হলো না, তাহলে কিন্তু হবে না। যেমন এর আগে যেটা হয়েছে, সরকার একবার নেট মিটারিং চালু করেছিল যে আপনার বাড়িতে বাধ্যতামূলক, ধরেন একজন একটা নতুন বাড়ি বানালো, সরকার বলেছিল যে বাধ্যতামূলক আপনি সৌর প্যানেল আপনাকে বসাতে হবে, যদি আপনি না বসান তাহলে আপনারকে আমি বিদ্যুতের সংযোগ দিব না, মানে ইলেকট্রিসিটির সংযোগ দিবে না। এখন বাড়ির মালিকরা যেটা করলো ওই সময়ে, যে ওনার দেখা যায় যে এটা করতে গেলে হয়তো 5 লাখ বা 7 লাখ টাকা খরচ হচ্ছে একটা সৌর প্যানেল বসাতে গেলে, বাড়ির আকার অনুযায়ী, বা 2 লাখ টাকা খরচ হচ্ছে, সেখানে 20,000 টাকা বা 30,000 টাকা বা 10,000 টাকা দিয়ে সৌর প্যানেল যেটা ওইটা ভাড়া করে নিয়ে আসতো। ভাড়া করে এনে বাসার ছাদে এনে ভিজিলেন্স টিম আসতো, এসে দেখতো যে হ্যাঁ আপনার এই বাসায় সৌর বিদ্যুৎ প্যানেল আছে, ঠিক আছে আমরা বিদ্যুৎ সংযোগ দিলাম। বিদ্যুৎ সংযোগ দেওয়া শেষ, এর পরবর্তী দেখা যেত যে ওই প্যানেল যাদের যে ব্যবসায়ীদের কাছ থেকে ভাড়া করে নিয়ে আসে তারা খুলে নিয়ে চলে গেছে। তো আপনার নীতি আইন আপনি বা নীতি তৈরি করলেন, সেটা যদি এরকম যদি হয় তাহলে আপনার বেনিফিট কি? বেনিফিট তো হচ্ছে না। তো এটার তদারকি দরকার এবং সরকারকে আসলে উদ্যোগ গ্রহণ করা দরকার যে আমাদের বিদ্যুৎ, বায়োগ্যাস যেটা আছে, সৌর যেটা আছে, এই জায়গাগুলোতে আমরা কিভাবে আমাদের উৎপাদিত বিদ্যুতের পরিমাণ আরো বাড়াতে পারি, তাহলে পরিবেশের জন্য ভালো, সবার জন্য ভালো। একদমই, এবং আমাদেরও প্রত্যাশা থাকবে যে সকল খাত নিয়ে কাজ করতে গেলে দেখা যাবে যে সরকার নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হতে পারে, কিন্তু সকল প্রতিবন্ধকতা কাটিয়ে নিশ্চয়ই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। আমাদের একই প্রত্যাশা। নাহিদ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম বিদ্যুৎ, গ্যাস এবং খনিজ সম্পদ খাত নিয়ে আমাদের জাগো নিউজের স্টাফ রিপোর্টার নাহিদ সাব্বিরের সঙ্গে। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জাগো নিউজের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।